চলছে পাকা আমের সিজন, আর খোঁজাখুঁজির ঝামেলা না করে একই ভিডিওতে আপনারা 3 ধরনের পাকা আমের রেসিপি দেখতে পাবেন। আমি পাকা আম দিয়ে বানিয়েছি ম্যাঙ্গো ভাপা দই, পাকা আমের জুস কিভাবে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, আর পাকা আম দিয়ে সাবুদানা ডেজার্ট। এই 3টা ডেজার্টই কিন্তু আপনাকে গরমে খুবই স্বস্তি দেবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমের সিজন শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে পাকা আমের জুসটি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রকম একটা সিস্টেম আজকে এই ভিডিওতে আমি বলে দিব। বাসায় বানানো এই জুসগুলো বাজারে কেনা অস্বাস্থ্যকর জুস থেকে হাজার গুণে ভালো। এখানে আমি প্রথমে একটা চিনির সিরকা বা চিনির সিরাপ তৈরি করে নিব। চিনির এই সিরাপের জন্যই কিন্তু আমটা বেশি দিন ভালো থাকবে বা আমের জুসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আমি এখানে প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিলাম এবং 2 কাপের মতো পানি নিয়ে নিলাম। যেহেতু আমটা এমনিতে মিষ্টি হয়, চিনি শিরাটা যাতে খুব বেশি মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমি এখানে 1 কাপ চিনি এবং 2 কাপ পানি নিয়েছি। তো এটা একটা পাত্রে চুলাতে গরম হতে দিয়ে দিব। ভালো মতো চিনি শিরাটা পানির সাথে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো একটু নেড়েচেড়ে নিব। যখন চিনি শিরাটা পানির সাথে ভালো মতো মিক্স হয়ে যাবে, এখানে 1 চা চামচের মতো ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিতে হবে। এখন এটাকে তুলে নিতে হবে। ভিনেগারটা দিলে এই চিনি সিরাপটা বেশি দিন ভালো থাকবে। এখন আমি এখানে পাকা আম কেটে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজে 3টা আম কেটে নিলাম। তো আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি এই আমগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব, কিউব করে কেটে রাখা আমগুলো। তারপর আমি আমগুলোকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা একটা পিউরি তৈরি করে নিব। আর যদি আমটা খুব বেশি পাকা হয় তাহলে আপনারা চাইলে একটা ছাঁকনির মাধ্যমে হাত দিয়ে চেপে চেপেও এভাবে আমের রসটাকে বের করে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। আমি এখানে একটা কাজ করেছিলাম, এখানে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেইনি, কিন্তু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলে আমের এই শরবতটা অনেক বেশি স্মুথ হবে। তো আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রেনার দিয়ে আমের এই জুসটাকে ভালো মতো ছেঁকে নেওয়ার জন্য। তারপর এখানে আমি চিনি শিরাটা ঢেলে দিব। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। চিনি শিরাটা মোটামুটি গরম থাকতে থাকতেই এই আমের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার এই আমের জুসের স্ট্রাকচারটা এরকম এসেছে। আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট। যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু ঘন করতে চান বা আরেকটু পাতলা করতে চান, তাহলে সুগার সিরাপের পরিমাণটা কম বেশি করে নেবেন। এই জুসটাকে এখন নরমাল ফ্রিজে রাখতে পারবেন 1 মাসের বেশি সময় ধরে। একটা বয়ামে ভরে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাসের বেশি সময় ধরে। তাই পাকামি সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি এভাবে জুস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর আমার এই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন। এবারে আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। প্রচন্ড এই গরমে যদি আপনি 1 বাটি সাবুদানার ডেজার্টটা খান, শরীর মন এবং কলিজা জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে 2টা পাকা আম নিয়ে নিলাম। আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো আমি এখন এই কিউব করা আমগুলোকে একপাশে সরিয়ে রাখবো। তো আর এখানে নিয়ে নিলাম সাবুদানা। আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। তো আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন। সাবুদানাটা প্রথমে আমি একটু পরিষ্কার পানি দিয়ে জাস্ট একবার ধুয়ে নিব, তারপর এটাকে আমি সিদ্ধ করে নিব। তো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে সময় ধরে এটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা একটা ট্রান্সপারেন্ট লুকে চলে আসে, অনেকটা কাচের মতো স্বচ্ছ একটা লুকে চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করতে থাকবো। যখন এটা একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে করে সাবুদানাগুলোকে ঢেলে এখান থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিব। আর সাবুদানাগুলো কিন্তু নাড়াচাড়া করার সময় বারবার খেয়াল রাখতে হবে নিচের দিকে যাতে লেগে না যায়। মিডিয়াম আঁচে রেখে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সাবুদানাগুলোকে আমি স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিব এবং পরিষ্কার পানি দিয়ে ভালো মতো একটু ধুয়ে নিব। আর অপর দিকে আমি একটু চিয়া সিড দিয়ে দিব।
তো আমি একটা ছোট কাপে অল্প একটু পানি নিয়ে নিলাম আর এখানে 2 চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখছি। চিয়া সিডগুলো ভালো মতো পানিটাকে সোপ করে নিবে। 10 থেকে 15 মিনিট সময় হলে এটা এনাফ। এই সাবুদানাগুলো নিয়ে নিলাম এবং এখানে আমি মিল্ক দিয়ে দিব বা লিকুইড যে মিল্ক আছে সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক পানি দিয়ে গুলিয়ে একটু ঘন করে তারপর দিয়েছি। ঘন করে দিলে এই জিনিসটা খেতে অনেক বেশি মজাদার হবে। আপনি চাইলে লিকুইড দুধটাকে ভালো মতো জাল দিয়ে কিছুটা ঘন করে তারপর এটাকে ঠান্ডা করে এই সাবুদানার সাথে মিক্স করতে পারেন। এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো কনডেন্সড মিল্ক। ভিজে রাখা চিয়া সিডগুলো পানি ঝরিয়ে শুধু চিয়া সিডগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করে নিতে হবে। যদি আপনার মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে তাহলে আপনি 2 চা চামচ চিনি দিতে পারেন। যেহেতু কনডেন্স মিলে এমনি মিষ্টি থাকে তাই চিনিটা না দিলেও হবে, মানে এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু সাবুদানাগুলো একটু আঠালো আঠালো থাকে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে আমের যে কিউবগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমের কিউবগুলো দিয়েও ভালো মতো একটু মিক্স করে নিব। তারপর উপরে একটু ডেকোরেশন করে নিব। তো ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু আমের কিউব এবং একটু মিষ্টি কেটে দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজে 2টা মিষ্টি নিয়েছি। মিষ্টিগুলোকে একটু মাঝ বরাবর কেটে তারপর উপরে দিয়ে দিলাম যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগে। এই ডেজার্টটা যদি না বানিয়ে খান তাহলে এটা স্বাদ কখনোই বলা সম্ভব হবে না এটা খেতে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মজাদার। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার হয়। এটাকে ফ্রিজে নরমালি রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন অথবা এটার সাথে কিছু আইস কিউব অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। প্রচন্ড গরমে আপনি সাবুদানা ডেজার্টটা খেলে আপনার মন প্রাণ কলিজা জুড়িয়ে একদম ঠান্ডা হয়ে। এবার আমরা আমাদের তৃতীয় রেসিপিটি দেখে নিব। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করলাম এই ম্যাঙ্গো ভাপা দইটি। দেখতে খুবই লোভনীয় আর খেতে অসাধারণ স্বাদের এই ম্যাঙ্গো ভাপা দইটি একবার হলো আপনারা এই গরমে ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিলাম। আমি প্রথমে আমটাকে পরিষ্কার করে ধুয়ে আমটা কেটে নিচ্ছি। আমগুলা কিউব কিউব করে কেটে একটা ব্লেন্ডার জগে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের আমের পিউরি বা আমের পাল্প। এখন আমি এখানে দই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি দই। তো আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন অথবা মিষ্টি দই যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম, পরিষ্কার একটা টাওয়াল বিছিয়ে দিলাম, তার উপরে আমি এখানে দই দিয়ে দিব। তারপর আমি কিছুটা হাত দিয়ে চেপে চেপে দইয়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে দিব। স্ট্রেনারে রেখে একটা ভারী কিছু দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে যখন আমার দই থেকে এক্সট্রা পানিটা ঝরে গেল তখন আমি এই দইটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম ম্যাঙ্গো পাল্প, যেই পাল্পটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আমি এখানে দই নিয়েছি প্রায় 2 কাপের মতো আর ম্যাঙ্গো পাল্প নিয়ে নিলাম 1 কাপের মতো। তো এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/4 কাপের মতো। তো যেহেতু দইটা মিষ্টি দই তাই খুব বেশি কনডেন্স মিল্ক না দিলেও হবে। আর যদি আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে চান তো আপনারা কম বেশি করে কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এটা আমি সুন্দর মতো একটু হ্যান্ড হুইচ দিয়ে ফেটিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। এই দইটা ফেটানোর সময় অনেক সুন্দর একটা স্মেল বের হবে। চাইলে আপনি এখনই একটু অল্প একটু টেস্ট করে দেখতে পারেন। তো ভালো মতো আম আর দইটা মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিব। নিচে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম। তারপর আমি আমের এই ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। সবটুকু ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরের সাইডটাকে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে নিব অথবা একটু ট্যাপ ট্যাপ করে নিব, যাতে করে খুব সুন্দরভাবে আম আর দইয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়। তো যদি কেক মোল্ডের ঢাকনা থাকে আপনারা ঢাকনা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ফয়েল পেপার বিছিয়ে দিলাম যাতে করে ভাপে সিদ্ধ হওয়ার সময় কোনো ধরনের পানি এটার মধ্যে প্রবেশ করতে না পারে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব এবং পানিগুলোকে ভালো মতো একটু স্টিম করে নিব। এখন আমি এখানে কেক মোল্ডটাকে দিয়ে দিব। অনেকটা পুডিং যেভাবে বেক করে তো সেরকম করে আমি এখানে ভাপা দইটা তৈরি করব। প্রায় 30 থেকে 35 মিনিট সময় ধরে আমি এটাকে বেক করে নিলাম। তো বেক করার পরে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন দইটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করার জন্য, কারণ দইটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। মোল্ড আউট করা হয়ে গেলে আমি উপর থেকে বেকিং পেপারটাকে সরিয়ে নিলাম এবং আমি এখানে একটু নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। কিছু আমের কিউব দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু রোজ পেটাল এবং কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি নিজের মন মতো।
আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, আর সাজিয়ে না নিলেও সমস্যা নেই, এটা এমনিতেই খেতে ভীষণ মজাদার। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে যদি আপনি এরকম একটা ডেজার্ট কাউকে বানিয়ে খাওয়ান তাহলে আপনি অনেক প্রশংসা পাবেন। তো এই 3 ধরনের রেসিপির মধ্যে আপনাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমের সিজনে এই রেসিপিগুলো বানাতে একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।